12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই দিনটি যতই ঘনিয়ে আসছে, বাংলাদেশের রাজনৈতিক মহলে একটি প্রশ্ন কেবলই ঘুরপাক খাচ্ছে। তা হচ্ছে, বিএনপি এবং জামাত আবার কি ঐক্যবদ্ধ হবে? যারা গত 15 বছর রাজপথে একসাথে লড়াই করেছে, তারা কি আবার জোটবদ্ধ হবে? নাকি জুলাই বিপ্লব পরবর্তী নতুন বাংলাদেশে তারা এখন থেকে একে অপরের প্রধান প্রতিপক্ষ হিসাবেই থাকবে? আজ আমি বিশ্লেষণ করব বিএনপি জামাতের বর্তমান সম্পর্ক এবং নির্বাচন পরবর্তী সম্ভাব্য জোট গঠন নিয়ে, এবং এই জোট গঠনের নেপথ্যে থাকা সমীকরণগুলো কি হতে পারে সে নিয়ে বিশ্লেষণ করব। এবারের নির্বাচনে বিএনপি এবং জামাত আলাদাভাবেই নির্বাচন করছে বা প্রতিদ্বন্দ্বিতা করছে। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনের ব্যাপারে অনেকটাই আত্মবিশ্বাসী বলে মনে হয়। অন্যদিকে জামাতে ইসলামী এবার 11 দলীয় একটি আলাদা জোট গঠন করেছে এবং সেই জোটের মাধ্যমে নির্বাচনে বিএনপির সাথে প্রতিদ্বন্দ্বিতা করছে। এমনকি এটাও আমরা শুনতে পাচ্ছি বা বিভিন্ন খবরে দেখতে পাচ্ছি যে অনেক আসনে বিএনপি এবং জামাতের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। তাহলে কি 20 বছর ধরে চলে আসা সেই আদর্শিক মিত্রতা এখন অতীত? গল্পটা শুরু হয়েছিল আসলে 1 বছর আগে, যখন বিএনপির তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা করেছিলেন জাতীয় সরকারের একটি ফর্মুলা। তিনি বলেছিলেন, যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে রাজপথে একসাথে ছিল, বিএনপি ক্ষমতায় যেতে পারলে বা নির্বাচনে বিজয়ী হলে তাদের সবাইকে নিয়ে নির্বাচনের পর একটি জাতীয় সরকার গঠন করা হবে। কিন্তু নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে, দুই দলের দূরত্ব ততই বেড়ে চলছে। তবে কি এই দূরত্ব নিছকই নির্বাচনী কৌশল, নাকি দীর্ঘদিনের এই মিত্রতায় সত্যি সত্যি ফাটল ধরেছে? রাজনৈতিক বিশ্লেষকদের মতে, যদি কোনো দল এককভাবে 151টি আসন না পায়, তবে বিএনপি এবং জামাত জোটবদ্ধ হয়ে সরকার গঠন করা ছাড়া কোনো বিকল্প থাকবে না। কারণ সংসদে যদি সরকার গঠন করতে হয়, তাহলে আমাদের 300 আসনের মধ্যে কমপক্ষে 151টি আসন পেতে হবে, তবেই সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে সরকার গঠন করতে পারবে। গত 1 জানুয়ারি খালেদা জিয়ার মৃত্যু উপলক্ষে বা মৃত্যুকে কেন্দ্র করে এক ধরনের শোক জানানোর জন্য গুলশানের বাসায় গিয়েছিলেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। ডক্টর শফিকুর রহমান এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের পর জামায়াতের আমির সাংবাদিকদের স্পষ্ট করে বলেছিলেন যে জাতির স্বার্থে আমরা পূর্বেও ঐক্যবদ্ধ ছিলাম, ভবিষ্যতেও থাকব। এটা এক ধরনের ইঙ্গিত তিনি প্রকাশ করেছিলেন এই বক্তব্যের মধ্য দিয়ে। তিনি হয়তো বোঝাতে চেয়েছেন যে নির্বাচনের পরেও জামায়াত এবং বিএনপি যৌথভাবে সরকার গঠন করবে। কিন্তু এই ব্যাপারে আমরা এখনও পর্যন্ত তারেক রহমানের কোনো সুস্পষ্ট প্রতিক্রিয়া জানতে পারিনি। প্রশ্ন হলো, যদি কোনো দল এককভাবে 151 সিট না পায়, তবে কি নির্বাচনের রাতেই আমরা আবারও ধানের শীষার দাঁড়িপাল্লাকে এক মঞ্চে দেখব? কিন্তু এই সম্ভাব্য জোটের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে জুলাই সনদ এবং সংস্কারের ধারণা। বা জুলাই সনদ যদি হ্যাঁ ভোটে পাশ হয়, সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে হ্যাঁ ভোট, তবে যে সংস্কার, সামগ্রিক সংস্কার দেশের সংবিধান থেকে শুরু করে সেই বিষয়টি সেখানে সামনে চলে আসবে। জামায়াত এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি, যারা 11 দলীয় জোটের মধ্যেই রয়েছে, তারা আমূল সংস্কারের পক্ষে থাকলেও কখনো কখনো কেন যেন মনে হয় এই ব্যাপারে বিএনপি কিছুটা ধীর স্থির এবং সাংবিধানিক যে ধারাবাহিকতা সেটা তারা বজায় রাখতে চায়। কারণ এই সংস্কার ঐকমত্য কমিশনে যখন সংস্কার নিয়ে সিরিজ অফ বৈঠক হয়েছে, সেখানেও আমরা লক্ষ্য করেছি যে বিএনপির প্রতিনিধি যিনি ছিলেন
তিনি অনেক বিষয়ে সংস্কারের বিপক্ষে মতামত দিয়েছেন, তাদের অনেক বিষয়ে নোট অফ ডিসেন্ট বা বিরোধিতা করেছেন এবং সেগুলি নিয়েই এই গণভোট হচ্ছে। এর সাথে যুক্ত আছে আন্তর্জাতিক চাপ। ভারত এবং পশ্চিমা বিশ্বের কাছে জামায়াতকে সাথে নিয়ে সরকার গঠন করা বিএনপির জন্য একটা বড় চ্যালেঞ্জ হতে পারে। এসব চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও এই দূরত্ব কি শেষ মুহূর্তে মিটে যাবে? সবশেষে বলা যায় যে 12ই ফেব্রুয়ারির ভোট শুধু সরকার গঠনের নয়, বরং দীর্ঘদিনের দুই মিত্রের টিকে থাকার এক ধরনের লড়াই। বিএনপি এককভাবে ক্ষমতা চায় নাকি জামাতকে সাথে নিয়ে রেইনবো নেশন গড়তে চায়, তার উত্তর মিলবে 12ই ফেব্রুয়ারি রাতে। বিএনপি কি পারবে একক সংখ্যাগরিষ্ঠতা পেতে, নাকি জামাত কিং মেকার হিসাবে জাতীয় সরকারের ককপিটে গিয়ে বসবে? আপনাদের কি মনে হয়, দেশের স্থিতিশীলতার জন্য বা একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কায়েমের জন্য ধানের শীষ ও দাঁড়িপাল্লা কি আবার এক হওয়া উচিত, নাকি তাদের আলাদা থেকেই থাকাটাই দেশের জন্য মঙ্গল? এই ব্যাপারে কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। সবাইকে ধন্যবাদ।